হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আবার চলে এসেছি আমাদের সলিউশন চ্যাপ্টারের সেকেন্ড লেকচারটা নিয়ে। তো গত আগের দিন আমরা দেখেছিলাম প্রথমে যে কী কী চ্যাপ্টারের মধ্যে আমরা কোন কোন পার্টগুলো নিয়ে আমরা পড়ব। তো তার মধ্যে আগের দিন আমরা বিভিন্ন রকম কনসেন্ট্রেশন সম্পর্কে জেনেছি। বেসিক দ্রবণ চ্যাপ্টারটা কী, বা দ্রবণ কাকে বলে, দ্রাবক, সলিউট, সলিউশন, সলভেন্ট, এই সমস্ত সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা আগের দিন নিয়েছি, এবং যত রকমের কনসেন্ট্রেশন মাপার যত রকম ব্যবস্থা আছে সেই সম্পর্কিত আগের দিন আমরা পুরোপুরি ডিটেলসে বুঝেছি। তো মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি যত রকমের ভাবে হয় সেগুলো আমরা সব আগের দিন ফর্মুলা ওয়াইজ আমরা দেখে নিয়েছি। তো আজকে আমাদের সেকেন্ড লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন এবং হেনরিজ ল। মোল ফ্র্যাকশন এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের জন্য, কারণ আমরা এরপরে যত রকম নিউমেরিক্যালস করব, যত রকম এই চ্যাপ্টার থেকে অঙ্ক করব, সেখানে কিন্তু এই মোল ফ্র্যাকশন পার্টটা ইজ গোয়িং টু বি ভেরি ভাইটাল ফর ইউ। ওকে, তো মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। প্রথম কথা, এই মোল ভগ্নাংশ কথাটা আমরা ক্লাস 11-এ কিন্তু কিছুটা হলেও ডাল্টনের যে চাপের সূত্র, ওই জায়গাটা আমরা কিছুটা দেখে এসেছিলাম। তো যারা যারা মনে করতে পারছো না বা যারা যারা রিক্যাপচুলেট করতে পারছো না তাদের জন্য, এবং এই চ্যাপ্টারে যেহেতু আমাদের লাগবে এই জিনিসটা খুব বেশি করে যে কোনো সূত্রে, তাই জন্য এই ব্যাপারটা আরও আমি ভালো করে আজকে ডিসকাস করে দিচ্ছি। সেকেন্ড, আমরা হেনরিজ ল দেখবো, চাপের সূত্র, হেনরির চাপের সূত্র। তো সেটা আমরা পরে আসছি, আগে আমরা মোল ফ্র্যাকশন সম্পর্কে ব্যাপারটা কমপ্লিটভাবে জেনে। তো চলো দেখছি আমরা মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ বাংলায়। সাপোজ আমার কাছে একটা কন্টেনার আছে, ওই কন্টেনারের মধ্যে দুটো আলাদা আলাদা গ্যাস আমরা নিয়েছি, ওয়েদার ইট ইজ লিকুইড অর গ্যাস, আমরা গ্যাস পার্টিকেল হিসেবে কনসিডার করে নিচ্ছি। তো এই দুটো গ্যাস আমরা হোমোজিনিয়াস ভাবে মিক্স করে রেখেছি। তো কন্টেনারের মধ্যে যে এই দুখানা গ্যাস আছে, প্রত্যেকটা গ্যাসের কি থাকে, নির্দিষ্ট মোল সংখ্যা থাকে। মোল সংখ্যা মানে কতটা বাইরে থেকে আমি অ্যাড করেছি সেটা ডিপেন্ড করছে কার উপরে। দেখো, ধরে নিই আমরা এ হচ্ছে একটা কম্পোনেন্ট, বি হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। তো এ কম্পোনেন্টের যে মোল সংখ্যা বা মোল নাম্বার, সেটা আমরা কি বলি, দ্যাট ইজ এন এ, বা মোল নাম্বার অফ এ। সাফিক্স গুলো কিন্তু আমরা নিচে যেগুলো লিখেছি সেগুলো সবকটা গ্যাসকে নাম করে লিখেছি, গ্যাসের নাম অনুযায়ী লিখেছি। তো এন মানে হচ্ছে মোল সংখ্যা। এবার আমরা জানি মোল সংখ্যা সমান সমান কি, মোল সংখ্যা সমান হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট, ওয়েট বাই মলিকুলার ওয়েট। সাপোজ তোমাকে বললো যে এই এ গ্যাসটা আমরা 4 গ্রাম নিয়েছি, সাপোজ আমাকে বললো এই এ গ্যাসটা আমরা 4 গ্রাম নিয়েছি, আর বি গ্যাসটা আমরা 7 গ্রাম নিয়েছি। ওকে, তো যদি এ গ্যাসটা 4 গ্রাম নেয় আর বি গ্যাসটা 7 গ্রাম নেয়, তাহলে এই যে 4 বাইরে থেকে অ্যাড করেছি কতটা গ্রাম, 4 গ্রাম। তো এই 4 ইজ গোইং টু বি দ্য WA। ওকে, আর এই 7 ইজ গোইং টু বি WB। তাহলে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে W কথাটা কেন আমরা ইউজ করছি, বিকজ W মানে হচ্ছে কতটা গ্রাম ওই গ্যাস বা ওই সাবস্টেন্স পার্টিকুলারলি আমরা বাইরে থেকে অ্যাড করেছি কন্টেনারের মধ্যে। তো হয়ে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোল সংখ্যা সমান সমান কি, ওয়েট বাই মলিকিউলার ওয়েট। মলিকিউলার ওয়েট মানে বুঝতেই পারছি আমরা আণবিক ভর। তো যে গ্যাস নিয়েছি বা যে কম্পাউন্ড নিয়েছি তার আণবিক ভরটা আমরা কি জেনে বসিয়ে দেবো, বিভাগ করে নেবো, ভাগ করলে আমরা মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। জাস্ট ক্লাস 9 এর কনসেপ্ট, এমন কিছু ব্যাপার। সেম অ্যাজ বি, বি এর মোল সংখ্যা বা বি এর মোল নাম্বার, দ্যাট ইজ NB। সেম ভাবে আমরা বলতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু WB বাই MB, WB বাই MB। WB মানে হচ্ছে বি কতটা, বি কম্পোনেন্টটা কতটা গ্রাম আমি বাইরে থেকে অ্যাড করেছি। তো হয়ে গেল এ আর বি এর মোল সংখ্যার ব্যাপার। তো এবার চলে আসছি আমরা মোল ফ্র্যাকশনের মেন ফর্মুলা। তো যে কোনো গ্যাস, যদি আমি এখানে দুটো কম্পোনেন্ট নিয়েছি, তাই দুটো কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, x। ওকে, দিস ইজ ডিনোটেড বাই x। এবার আমাকে বললো কার মোল ফ্র্যাকশন বার করতে, না আমাকে বললো দুটো নিয়েছি তার মধ্যে এর মোল ফ্র্যাকশন বল কত। তো এর মোল ফ্র্যাকশন কত হবে, মোল ফ্র্যাকশন অফ এ ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মোলস অফ এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। সবসময় মাথায় রাখবি এক্স এ মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ এ, বাইরে থেকে যে এ কম্পোনেন্টে অ্যাড করেছি তার মোল নাম্বার, যেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, সেটা এখানে বসাবো, ডিভাইডেড বাই যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্টের মোল নাম্বারের সাম বা মোল নাম্বারের
যোগফল। ওকে, এখানে আমরা দুটো কম্পোনেন্ট নিয়েছি তাই na প্লাস nb লিখেছি, তিনটে থাকলে na প্লাস nb প্লাস nc হোয়াট এভার ইউ ক্যান সে। ওকে, তো আমরা এখান থেকে যেহেতু বাইনারি একটা সলিউশন নিয়েছি তাই আমরা বাইনারি মানে দুটো জিনিস আছে এর মধ্যে, তাই a প্লাস b, তাই na ইকুয়াল টু na প্লাস nb, অর্থাৎ ডিনোমিনেটর বা হরে কি থাকবে, যে কটা কম্পোনেন্ট নিয়েছি প্রত্যেকটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনের যোগফল। তো আমরা এবার এটাকে একটু আরো ইলাবোরেট করে লিখেছি। দেখো na মানে আমরা আগেই জানতাম WA/ma, nb মানে আমরা জানতাম WB/nb। তো আমরা এইটাকে আরো ইলাবোরেট করে এই জায়গাটা লিখেছি যে WA/ma প্লাস WB/nb, সেম অ্যাজ যদি আমাকে xb অর্থাৎ b কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন বার করতে বলে তাহলে আমরা কি করব, সেম ভাবে যার বার করতে বলেছে তার মোল নাম্বারটা উপরে থাকবে, যার বার করতে বলেছে তার মোল নাম্বারটা উপরে থাকবে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, মানে কন্টেনারের মধ্যে যে কটা জিনিসপত্র আমরা দিয়েছি প্রত্যেকটা নাম্বার অফ মোলসকে নিচে আমরা অ্যাড করব। তো xb এর ক্ষেত্রেও তাহলে আমরা যদি কি ইলাবোরেট করে লিখি n মানে নাম্বার অফ মোলসটাকে যদি আমরা আরো ভেঙে লিখি তাহলে আমরা এই পার্টটা পাচ্ছি। তো মোলালিটি যখন আমরা বার করব সেখানে কিন্তু আমাদের কিন্তু এই ফর্মুলাগুলো প্রচন্ড কাজে লাগবে পরবর্তী কোয়ালিটেটিভ প্রপার্টি বোঝার জন্য। তো তাহলে আমরা দেখছি যেহেতু ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, তাই যে কটা জিনিস আছে দুজনের ভগ্নাংশকে যোগ করলে কত হবে, 1 পার্ট। কারণ আমরা ছোটবেলা থেকে অঙ্কে করে এসেছি যে ধরে নিই পুরো জমিটির অংশ 1, তার মধ্যে এত ভগ্নাংশ এইখানে আছে, এত ভগ্নাংশ ওইখানে আছে, তো টোটাল যে পার্ট সেটাকে আমরা কি ধরে নিই, 1 ধরে নিই। তো এখানে দুটো কম্পোনেন্ট a আর b, তাই দুটো কম্পোনেন্ট যেহেতু আছে দুজনের কম্পোনেন্টের যে মোল ফ্র্যাকশন, দুটো মোল ফ্র্যাকশনকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে যে কোনো সময় সব সময় জানবি দুটো যতগুলো বাইনারি সলিউশন হোক বা ট্রাইনারি সলিউশন হোক, যাই সলিউশন হোক না কেন, যতগুলো কম্পোনেন্ট আছে বা কনস্টিটিউয়েন্ট আছে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্টের যে মোল ফ্র্যাকশন তাদেরকে যদি যোগ করে তাদের ভ্যালুটা হবে 1। তাহলে এখানে আমরা দেখছি xa প্লাস xb ইজ ইকুয়ালস টু 1। তাহলে যদি আমাকে xb টা আমাকে বলে দেয়, ধর আমাকে বলে দিলে xb এর ভ্যালু হচ্ছে, সাপোজ xb এর ভ্যালু হচ্ছে 0.35, ফ্র্যাকশন তাই এর কোনো একক নেই, xb এর ভ্যালু যদি 0.35 হয় তাহলে xa এর মোল ফ্র্যাকশন বা a গ্যাসটির বা a কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন বার কি করব, জাস্ট xa ইকুয়াল টু কত হয় 1 মাইনাস xb, তাহলে 1 মাইনাস 0.35 মাইনাস 0.65, এইভাবে আমরা কিন্তু মোল ফ্র্যাকশনের ভ্যালুগুলো বার করব। আর কিভাবে অঙ্ক দেবে এখানে, জাস্ট বলে দিল আমরা a এবং b দুটো গ্যাস নিয়েছি বা দুটো কম্পোনেন্ট নিয়েছি বা দুটো লিকুইড নিয়েছি, যে দুটো লিকুইডের মধ্যে a লিকুইডের আমরা 4 গ্রাম অ্যাড করেছি আর b লিকুইডটা বা b গ্যাসটাকে আমরা 7 গ্রাম অ্যাড করেছি। যদি a এবং b দুজনের আণবিক ভর যথাক্রমে এত এবং এত হয়, সাপোজ 72 আর ধর বললো 62, তাহলে আমাকে ma বলে দিল, mb বলে দিল, ওয়েট বলে দিল, wa বলে দিল, wb বলে দিল, দিয়ে বললো তাহলে আমাকে a এবং b এর মোল ফ্র্যাকশন বার করো। কি করে বার করব, জাস্ট xa ইকুয়াল টু এই ফর্মুলাটায় বসাবো, বসিয়ে যে ভ্যালুটা হবে, ধর এখানে xa ইকুয়াল টু বেরোলো 0.57 হলো। তাহলে কিন্তু আর বোকার মতো আমরা xb তে আমরা এটা বসিয়ে আর করব না, আমরা কি করব, যেহেতু xa পেয়ে গেছি, আমরা জানি xa প্লাস xb ইকুয়াল টু 1, তাহলে আমরা কি করব, xb ইকুয়াল টু কি করব 1 মাইনাস xa করে দেব, মানে যে কোনো একটা ভ্যালু বেরোলে তাকে আমরা 1 থেকে মাইনাস করলে বাকি অন্যজনের ফ্র্যাকশনটা পেয়ে যাব। তো আশা করি যা বললাম এর মধ্যে এমন কোনো ব্যাপার হাতিগোনা নেই যেটা না ওঠার মতো ছিল। আশা করি তোরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিস। মোল ফ্র্যাকশন সম্পর্কে কোনো অসুবিধা থাকলে আমাকে বলবি। তো আশা করি কোনো অসুবিধা থাকার কথা নয়, তবুও হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো আমরা মোল ফ্র্যাকশনটা এখানে শেষ করছি। আমরা যে কোনো রকম অঙ্ক যখন করবো তখন কিন্তু মোল ফ্র্যাকশন বারে বারে আমাদের অঙ্কগুলোর মধ্যে ফিরে ফিরে আসবে, তাই বারবার এই জায়গাটা ভালো করে দেখে নিই। আমি 3 সেকেন্ড দাঁড়াচ্ছি, তোরা তার মধ্যে যদি পারিস তাহলে স্ক্রিনশট তুলে নিতে পারিস বা ভিডিও ডাউনলোড করে নেওয়া দেখে নিতে পারিস। ওকে, তো স্ক্রিনশট তুলে নিতে পারিস। ওকে, তো দেখো আমরা ফার্স্ট মোল ফ্র্যাকশন সম্পর্কে জেনেছিলাম। তো এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে হেনরিজ ল।
তো হেনরিজ এক মিনিট, হেনরিজ ল সম্পর্কে আমাদের যদি দেখতে হয়, তো হেনরিজ ল সম্পর্কে যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের দেখবো যে আমরা প্রথমেই না আগে সূত্র সম্পর্কে আগে জেনে নিই। কি বলছে? বলছে স্থির, আমি বাংলায় লিখেছি, আমি অসুবিধা হলে বলে দেবো। স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে at constant temperature in any kind of liquid solvent, কোনো গ্যাসের দ্রাব্যতা, অর্থাৎ কোনো একটা লিকুইডের মধ্যে কোনো একটা গ্যাসকে আমি দ্রবীভূত করতে চাইছি, কোনো একটা গ্যাসকে সলিউবল করতে চাইছি, তো সেক্ষেত্রে ওই দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। অর্থাৎ যে গ্যাসটাকে দ্রবীভূত করতে চাইছি তার যে দ্রাব্যতা বা তার যে সলিউবিলিটি, তার সঙ্গে কার সম্পর্ক আছে? তার সঙ্গে গ্যাসের চাপের সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমরা যদি চাপকে পি দিয়ে ডিনোট করি এবং মোল ভগ্নাংশকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। আচ্ছা, একটা কথা এখানে বলে দিই যে এখানে আমরা গ্যাসের দ্রাব্যতা বলছি, কিন্তু এখানে আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে পাঠিয়ে লিখেছি এক্স বা মোল ভগ্নাংশ, যেটা আমি একটু আগে করেছি। তো এখানে আমরা গ্যাসের দ্রাব্যতাটাকে মোল ভগ্নাংশের সঙ্গে কি বলছি, কম্পেয়ার করে লিখছি, মানে গ্যাসের মোল ভগ্নাংশ যা হবে সেটাই গ্যাসের দ্রাব্যতা তার ভ্যালুর সঙ্গে সমান, কারণ দ্রাব্যতারও আমরা কোনো একক দেখি না, আর মোল ভগ্নাংশের কোনো একক নেই। মোল ভগ্নাংশ মানে ওই সলিউশনটার মধ্যে কতটা পরিমাণ ওই পদার্থটা আছে, আর গ্যাসের দ্রাব্যতা মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে কতটা পরিমাণ দ্রবীভূত হয়ে থাকতে পারে ওই একটা সার্টেন কোন একটা সাবস্টেন্স। তো এখানে গ্যাসের দ্রাব্যতা আর মোল ভগ্নাংশ তার যে এখানে অ্যাকসেপ্টেন্স সেটাকে আমরা সেম ধরে নিয়ে পড়েছি, তাই আমরা বলতে পারি যে গ্যাসের চাপ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস। ওকে, চাপ যত বেশি হবে বা মোল ভগ্নাংশের ভ্যালু যত বেশি হবে চাপ তত বেশি, বা আর কি বলতে পারি, কোন গ্যাসের মধ্যে যে চাপটা কত, চাপটা যত বেশি দেব মোল ভগ্নাংশ বা দ্রাব্যতা তত বেশি হবে, বা উল্টো কথা বলতে পারলে দ্রাব্যতা যত বেশি চাপ তত বেশি হবে। তো আমরা এখানে P ইকুয়ালস টু একটা সমানুপাতিক ধ্রুবক ধরেছি, দ্যাট ইজ KH, H ফর হেনরি, উইলিয়াম হেনরি, সায়েন্টিস্ট উইলিয়াম হেনরি এই লটা আবিষ্কার করেছিলেন। তো তার নাম অনুসারেই আমরা এই কনস্ট্যান্টটার নাম দিয়েছি KH। ওকে, তো আমরা বলতে পারি P ইজ ইকুয়ালস টু KH ইনটু X, where KH হচ্ছে হেনরিস কনস্ট্যান্ট। তো এখানে KH এর যে ভ্যালু সেটা কি, সেটা ডিপেন্ড করছে কার উপর? টেম্পারেচারের উপর। টেম্পারেচার বাড়লে KH এর ভ্যালু বাড়ে বা হেনরি কনস্ট্যান্টের ভ্যালু বাড়ে। আর কোন জিনিসের উপর ডিপেন্ড করছে? নেচার অফ গ্যাস অ্যান্ড সলভেন্ট। যে গ্যাসটা নিয়েছি তার প্রকৃতি কিরকম, এবং যে সলভেন্টের মধ্যে বা যে দ্রাবকের মধ্যে আমরা গ্যাসটাকে দ্রবীভূত করার চেষ্টা করছি সেই সলভেন্ট বা সেই দ্রাবকটা কেমন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। তো আমরা এখানে দেখছি যে KH P ইকুয়ালস টু কি, KH ইনটু X। তাহলে KH ইকুয়াল টু কি হবে? P বাই X। KH ইকুয়াল টু হচ্ছে P বাই X। তো P মানে কি? প্রেসার, তার ইউনিট কি বলতে পারি আমরা? ATM, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বার। ওকে, যে কোনো কিছু আমরা বলতে পারি, বা পাস্কাল। তো X মানে কি? মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনের কোনো ইউনিট নেই, তাহলে এর কোনো ইউনিট নেই, এর ইউনিট আছে, তাহলে ইউনিট বা ইউনিট নেই মানে কি, আমাদের KH এর যে ইউনিট সেটা কি হবে? প্রেসারের যে ইউনিট তার সঙ্গে সমান। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে KH এর যে ইউনিট বা KH এর যে একক, হ্যাঁ হতে পারে সেটা একটা কনস্ট্যান্ট বা সেটা একটা ধ্রুবক, কিন্তু তার একটা ইউনিট কিন্তু এখানে থেকেই যাচ্ছে, দ্যাট ইজ P বাই X। যেহেতু P এর একটা ইউনিট আছে এবং X এর কোনো ইউনিট নেই, তাই কোনো ক্যান্সেলেশনের জায়গা নেই, তাহলে এই ইউনিটটা হচ্ছে প্রেসারের ইউনিট, যা KH এর সেম ইউনিট কিন্তু হবে। ওকে, তো এখানে KH এর যে ভ্যালুটা সেটা আমরা একটু আগে দেখলাম টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে এবং নেচারের উপর, গ্যাসের যে নেচার এবং সলভেন্টের যে নেচার তার উপর ডিপেন্ড করছে। তো আমরা এখানে নেচার অফ গ্যাস বা সলভেন্ট মানে হচ্ছে যে অক্সিজেনের জন্য KH এর যে ভ্যালু সেটা কখনোই নাইট্রোজেনের জন্য সেম হবে না। আলাদা আলাদা গ্যাস, তার জন্য আলাদা আলাদা KH এর ভ্যালু কিন্তু হবে।
আর আমরা এখানে কি হচ্ছে না দ্রাবকের উপর অর্থাৎ সলভেন্ট, আমি যদি জল নিই জলের মধ্যে যে গ্যাসটা সলিউবল হচ্ছে তার KH এর একটা ভ্যালু হতে পারে। আবার জল না নিয়ে আমরা দ্রাবক হিসেবে যদি বেনজিন নিই, দ্রাবক হিসাবে আমরা যদি অ্যালকোহল নিই তাহলে কিন্তু সেখানেও কিন্তু জিনিসটা বদলে যাচ্ছে। তাই ওয়াটারের ক্ষেত্রে KH এর ভ্যালু একরকম, আবার যদি বেনজিন নিই তার জন্য কিন্তু KH এর ভ্যালু আলাদা। তো সেটা ডিফারেন্ট সলভেন্ট এবং ডিফারেন্ট গ্যাস তাদের জন্য কিন্তু KH এর ভ্যালুটা আলাদা হয়ে যাবে। আর যেটা বলছিলাম KH এর ভ্যালু টেম্পারেচার যত বাড়াবো তার উপর কিন্তু KH এর ভ্যালুটা ডিপেন্ড করবে। ওকে, তো এই গেল আমাদের হেনরিজ ল। এই সম্পর্কিত কিছু কোয়েশ্চেন আমরা বা নিউমেরিক্যাল আমরা দেখব। নিউমেরিক্যালের আলাদা সেপারেট ভিডিও আমরা করব যেখানে সমস্ত রকম নিউমেরিক্যাল সম্পর্কে আমরা আলোচনা করব, টপিক বা টাইপস গুলো আমরা আলোচনা করব, যত রকমের টাইপ হয়। দেন তোমাদের ওয়ার্কশিট দেবো, তোমরা শুরু করবে। এই হচ্ছে ব্যাপার। তো হেনরিজ ল ছিল এটাই, আরেকবার বলে দিই, যে কোনো একটা সার্টেন টেম্পারেচারে কোনো একটা স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা কোনো একটা তরল নিয়েছি, তো তার মধ্যে আমি ওই গ্যাসটাকে দ্রবীভূত করতে চাইছি। তো ওই গ্যাসের দ্রাব্যতা কার সঙ্গে সমানুপাতিক হবে না, ওই যে গ্যাসটা আমরা দ্রবীভূত করছি তার চাপের সঙ্গে সমানুপাতিক। ওকে, দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সমানুপাতিক। P ভ্যারিজেস x, আমরা গ্যাসের দ্রাব্যতা বারবার বলছি, গ্যাসের দ্রাব্যতাটাকে আমরা মোল ভগ্নাংশের সঙ্গে সমান ভেবে আমরা কিন্তু জিনিসটাকে করছি। P ভ্যারিজেস x, দ্যাট ইজ P ইকুয়াল টু KH ইনটু x। KH মানে হেনরিজ কনস্ট্যান্ট। আমরা হেনরিজ কনস্ট্যান্টের যত রকমের ভাগ ব্যাপারগুলো হয়, কি কি বিষয় নির্ভর করে কেন করে না সেগুলো জানলাম, এবং তার যে একক হয় সেটাও আমরা দেখব। তো আজকে আমাদের লেকচার 2 তে এই পর্যন্তই ছিল। আগামী লেকচারে আমরা রাউল্টস ল থেকে স্টার্ট করব, which is going to very vital for you, কারণ ওইখানে ওইগুলো না জানলে কিন্তু আসল জায়গাগুলি আমাদের জানা হবে। নেক্সট ক্লাস থেকে আমরা ওই জিনিসগুলো পড়বো, হয়তো খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। তো আজকে আমরা এই পর্যন্ত দেখলাম, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, না অসুবিধা হলে জাস্ট ঠিক আছে বা বুঝেছি লিখে আমাকে পাঠিয়ে দেবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিনের জন্য তৈরি থাকবে। ওকে।